প্রত্যেক দিনকার মতন আজকেও আবার ভিটা টেটের স্টুডেন্টদের জন্য নতুন একটা টপিকস নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমার এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কি শিখব, কি জানবো, এটা আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের ভিডিওর এই পেজটাতে নতুন এখানে আমরা আজকে প্রথমে কি শিখবো, আজকে ড্রিল সাইজ ফর রিমিং। ঠিক আছে, ড্রিল সাইজ ফর রিমিংয়ের জন্য আমরা আমাদের যে প্রপার যে ড্রিল সাইজটা লাগে সেই ড্রিল সাইজটা ঠিক কতটা লাগবে, কিভাবে আমরা এটাকে পাবো, এইটা সম্বন্ধে আজকে আমরা জানবো। ঠিক আছে, প্রত্যেক দিনকার মতো যেমন আমি বলি যে প্রত্যেক দিন আমরা একটা করে নতুন ভিডিও দেখি, ভিডিও থেকে কিছু শিখি। প্রত্যেক দিনকার আমাদের যেন এটাই থাকে যে আজকের এই লেসেনটা থেকে বা আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম নতুন। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের ওয়ার্কশপে বা আমাদের পড়াশুনোর ক্ষেত্রেই আমাদের জানার বিষয় ক্ষেত্রেই কি প্রয়োজনে লাগবে, এটা যেন আমরা মাথায় রাখি। মাথায় রেখে যেন আমরা ভিডিওটা দেখি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তাহলে আজকের আমাদের টপিকস বোঝার জন্য বা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে সঠিকভাবে বোঝা এবং জানা যাবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটু ভিডিওগুলো লাইক করবেন, তাহলে খুব ভালো হয়। তাহলে আজকের আমাদের পড়াশোনার আলোচ্য বিষয়টা শুরু করি। ড্রিল সাইজ ফর রিমিং, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, আজকে আমাদের টপিক। ঠিক আছে, আমরা এখানে লাইন বাই লাইন পড়ে বোঝাচ্ছি না, আমি এখানে লেখা আছে আমরা যখন রিমিং অপারেশন করব, সে হাতের সাহায্যে করি বা মেশিনের সাহায্যেই করি, তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে রিমিং সাইজের ড্রিল সাইজটা সবসময় রিমারের যা সাইজ থাকবে তার থেকে যেন আমাদের কম থাকে। যদি কম থাকে সেটা কতটা কম থাকবে সেটাকে ইন্ডিকেট করব আমরা এই চ্যাপ্টারটা পড়ার পর। আমরা নিজেরাই সেটাকে আমরা বের করে নিতে পারবো যে আমাদের রিমার, যদি আমরা ওখানে রিমারের অপারেশনটা করি তাহলে আমাদের ড্রিল হোলটা কতটা হবে বা কতটা করা দরকার বা কতটা সাফিসিয়েন্ট আমাদের। ঠিক যতটা হোল সাইজ আমার লাগবে সেই হোল সাইজটা যদি আমরা না রাখি, ড্রিল সাইজটা যদি না রাখি, তাহলে আমাদের কি ক্ষতিটা হবে, সেই রিমারটা আমাদের কি হবে, ড্যামেজ হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশনটা আমাদের তাহলে শিখতে হবে। তাহলে ক্যালকুলেটিং ড্রিল সাইজ ফর রিমিং, ক্যালকুলেটিং করব কেমন করে, তাহলে আমাদের এখানে ক্যালকুলেটিং করার জন্য আমাদের একটা ওয়ার্কশপে, নর্মাল জেনারেল ওয়ার্কশপে তো লেখা থাকে না, আমাদের মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আমরা সবাই মুখস্থ করে নেব বা মনে রাখব। এই যে এটা আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা সবসময় মনে রাখব, তাহলে আমাদের হবে। ফর্মুলাটা কি, ড্রিল সাইজ ইকুয়াল টু রিম সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। ফর্মুলাটা আমরা পড়লাম। এবার এই ফর্মুলাটা সম্বন্ধে আমাদের জানতে গেলে প্রথমে আমাদের পয়েন্টগুলোকে জানতে হবে। এই পয়েন্টগুলো কি কি, প্রথমে ফিনিশ সাইজ আমরা কাকে বলবো, ফিনিশ সাইজ ইজ দ্য ডায়ামিটার অফ দ্য রিমারের যে ডায়ামিটারটা থাকবে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, রিমারের যে ডায়ামিটারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ফিনিশ সাইজ। কেন ফিনিশ সাইজ বলা হচ্ছে রিমারের সাইজটাকে, কারণ ড্রিল হোল সবসময় মাথায় রাখতে হবে রিমারের সাইজ থেকে কম হবে তুলনামূলকভাবে। ঠিক আছে, তারপরে আমরা রিমিং অপারেশনটা করব, তারপরে যেই সারফেসটা পাবো সেটাই হলো আমাদের ফিনিশ সাইজ। আর এটাকেই বলা হয় যে রিমারের যে ডাইমেনশনটা সেটাই হলো আমাদের ফিনিশ সাইজ। এবার আন্ডার সাইজ জানবো, যে আন্ডার সাইজ জিনিসটা আমাদের কি। আন্ডার সাইজ রেকমেন্ডেড রিডাকশনস ইজ দ্য সাইজ ডিফারেন্ট রেঞ্জেস অফ ড্রিল ডায়ামিটার। বলছে প্রত্যেকটা ডিফারেন্ট ডায়ামিটারের ড্রিলের জন্য একটা রেকমেন্ড রিডাকশনস, মানে কতটা মেটাল আমাদের কেটে বেরিয়ে যাবে রিমিং করার সময়, সেটা প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে বা প্রত্যেকটা হোলের ক্ষেত্রে, হোলের ডায়ামিটারের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। ওইটাকে বলা হয় আন্ডার সাইজ। আমরা এখানে একটা টেবিল আছে, সেই টেবিলটাকে দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমার। যে টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আন্ডার সাইজের টেবিল। আন্ডার সাইজ অফ রিমিংয়ের আন্ডার সাইজ। তাহলে আন্ডার সাইজটা কী জিনিস আমরা বুঝতে পেরেছি তো। আন্ডার সাইজ, এরপরে আসবে ওভার সাইজ। তাহলে প্রথমে আন্ডার সাইজটা বুঝে নিই। এবার আন্ডার সাইজ হচ্ছে যেটা আমাদের ড্রিল ডায়ামিটার, ধরো যে তোমাদেরকে করতে বলেছে 10 mm, 10 mm যদি আমাকে ড্রিল ডায়ামিটার করতে বলে, তো 10-এর থেকে আমাদের কতটা কম করতে হবে ড্রিলটা, সেটা হচ্ছে আন্ডার সাইজ। কারণ 10 mm ফিনিশিং সাইজ যদি হয় তাহলে ওর থেকে নিশ্চয়ই আমাকে কম করতে হবে।
সেটা কেমন করে বের করব, এখানে একটা ফর্মুলা আছে প্লাস আমাদের এক্সাম্পল আছে, সেখানে বুঝবো। প্রথমে এই টেবিলটা বুঝি। ডায়ামিটার অফ রেডি রিমড হোল, বলছে ডায়ামিটার অফ দ্য রেডি রিমড হোল, একটা রিমিং করার জন্য যে হোলটা, ওটা ডায়ামিটারটা এত থেকে এতর মধ্যে যদি থাকে সেটার কথা বলেছি, যেটা রেডি থাকবে আমার, যেটাতে আমি রিমিং অপারেশন করতে পারবো। ঠিক আছে, প্রথমে। তারপরে একটা পয়েন্টটা কি আছে, আন্ডার সাইজ অফ দ্য রাফ বোরিং হোল। আন্ডার সাইজ একটা রাফ বোরিংয়ের জন্য কতটা রাখবো, তাহলে আমাদের আন্ডার সাইজ রাফ বোরিং হোলের জন্য কতটা আমরা এখানে আন্ডার সাইজটা রেখেছি। যদি আন্ডার 5 থাকে, 0 থেকে 5-এর মধ্যে থাকে, তাহলে আমাদের কতটা আন্ডার সাইজ রাখতে হবে, 0.2 থেকে 0.1 থেকে 0.2 এর মধ্যে রাখবো। যদি আমাদের হোল ডায়ামিটার 0 থেকে 5-এর মধ্যে থাকে, 5 থেকে 20-এর মধ্যে যদি থাকে, তাহলে আন্ডার সাইজ কত রাখবো, 0.2 থেকে 0.3 এর মধ্যে। 21 থেকে 50-এর মধ্যে যদি থাকে, তাহলে 0.3 থেকে 0.5-এর মধ্যে রাখবো। আর ওভার যদি 50 থাকে, তাহলে 0.5 থেকে 1 mm অ্যাপ্রক্স এটা আমরা রাখবো। এটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিল মেনটেন করেই আমরা কি করব, আন্ডার সাইজের ড্রিলটা করব বা ড্রিলটা নিয়ে নিব। ঠিক আছে, আন্ডার সাইজ সম্বন্ধে জানলাম আমরা, এবার জানবো ওভার সাইজ সম্বন্ধে। ওভার সাইজটা কী জিনিস। জেনারেলি ওয়ার্কশপে যেসব মেশিনগুলো দিয়ে আমরা ড্রিল করি টুইস্ট ড্রিলের সাহায্যে, এগুলোতে আমাদের কি যে ডায়ামিটার বা যে ডাইমেনশনটায় আমাদের ড্রিল করতে হয়, সেই ড্রিল ডাইমেনশন থেকে আমাদের এমনিতেই ওভার সাইজ হয়ে যায়। যদি আমাদের 5 mm মোটামুটি ধরো, যদি আমাদের 10 mm করতে বলে, 10 mm ডায়ামিটারের হোল, তো সেখানে আমাদের অ্যাকুরেসি, মেশিনের অ্যাকুরেসি প্লাস ড্রিল বিটের অ্যাকুরেসি প্লাস ভাইব্রেশন, এইসব অ্যাকুরেসি, এত অ্যাকুরেসি মেনটেন করে আমরা হয় না বা করতে পারি না। আমাদের নর্মালি জেনারেল ওয়ার্কশপে যেসব মেশিনগুলো থাকে সেসব মেশিনের কথা বলেছে। ওভার সাইজ আমাদের হবেই, সে 0.5 mm হোক, 0.05 mm হোক, যতটাই হোক। এখানে ওই কথাটাই বলেছে যে আমরা যতটাই অ্যাকুরেসি মেনটেন করে করি না কেন, আমাদের ওভার সাইজ হবেই। 50% চান্সেস থেকেই যায় আমাদের ওভার সাইজ হওয়ার। এবার ওভার সাইজটা কী জিনিস, 10 mm ডায়ামিটারে যদি কোনো ড্রিলকে আমাদের করতে বলে, সেখানে আমাদের ভাইব্রেশন, তারপরে ড্রিলের ঠিকঠাক রিসার্পেনিং করার কারণে, এসব কিছু কিছু ফল্টের কারণে আমাদের কি হয়, ওভার সাইজ হয়ে যায়। এগুলো আমরা পড়েছি আগেও, যখন আমরা ড্রিল মেশিন সম্বন্ধে পড়েছি। তো ড্রিল মেশিনে কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, সো ডিসঅ্যাডভান্টেজগুলোতে আমরা এখানে দেখেছি এটা, যে আমাদের কী কী কারণে আমাদের ওভার সাইজ ড্রিল হয়ে থাকে। তো এখানে ওই সব কারণগুলো না থাকলেও এমনি নর্মালেও আমাদের 0.05 mm এক্সট্রা ওভার সাইজ হয়েই থাকে। ঠিক আছে, তাহলে আন্ডার সাইজ আর ওভার সাইজ বলতে আমরা কি বুঝলাম, তাহলে আন্ডার সাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের 10 mm ডায়ামিটারের ড্রিল যদি করতে বলে, সেখানে আমাদের ওটার থেকে কম হবে, 10-এর থেকে কম হবে। কতটা কম হবে, ধরো যে জাস্ট বেসিক 9.7 ধরবো বা 9.8 এরকম ধরে আমরা কি করব, ড্রিল করব। সেটা হচ্ছে আন্ডার সাইজ। ওভার সাইজ যখন ওভার হয়ে যাবে, 10 mm থেকে ওভার হয়ে যাবে, তো যেমন নর্মালি বলতে গেলে যেমন টলারেন্স, আমাদের টলারেন্স দেওয়া থাকে প্লাস মাইনাস দিয়ে। ধরো যে 10 প্লাস মাইনাস 0.02, যদি আন্ডার হয় তাহলে 0.02 আন্ডার হবে, আর যদি খুব বেশি হয়ে যায়, ওভার যেটা হয়ে যায়, তাহলে খুব বেশি হলে 0.02 বেশি হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডার সাইজ বা ওভার সাইজ। টলারেন্স দিয়ে বোঝালাম যেন জিনিসটা ইজি হয়ে যায় অ্যান্ড ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এ হোল ইজ টু বি রিমড অন মাইল্ড স্টিল উইথ এ 10 mm রিমার। 10 mm রিমার দিয়ে আমরা কি করব, মাইল্ড স্টিলের উপর রিমড করব। হোয়াট উইল বি দ্য ডায়ামিটার অফ দ্য ড্রিল ফর ড্রিলিং দ্য হোল বিফোর রিমিং। বলছি তাহলে আমাদের ড্রিল ডায়ামিটারটা কতটা হবে রিমিং করার আগে। তাহলে এটা কেমন করে বের করব, আমরা আগেই ফর্মুলাটা দেখেছি, যে ড্রিল সাইজ ইকুয়াল টু রিম সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। এটা আমাদের ফর্মুলা। তাহলে প্রথমে ড্রিল সাইজ ইকুয়াল টু যদি বের করি, রিম সাইজ কত আছে 10, ফিনিশ সাইজ বা রিম সাইজ এটাই দেওয়া হয়েছে। ফিনিশ সাইজ বলেছি যে রিমারের যে সাইজটা সেটাই হচ্ছে আমাদের ফিনিশ সাইজ, সেটা কত ছিল 10 mm। এখানে দেখো এক্সাম্পলে লেখা আছে রিম 10 mm।
10 mm রিমারের সাহায্যে। তাহলে এটা আমাদের ফিনিশ সাইজ। তাহলে আন্ডার সাইজ অ্যাজ পার টেবিল, আন্ডার সাইজ অ্যাজ পার টেবিল। তাহলে আমরা আবার টেবিলে চলে যাব। কত আছে আমাদের এখানে রিম সাইজ, এখানে দেখো রিম সাইজ কত আছে 10 mm। রিম সাইজ যদি 10 mm থাকে তাহলে আমাদের আন্ডার সাইজ কত ধরতে হবে এটা দেখবো। আমাদের টেবিলে চলে যাব, ঠিক আছে। এখানে আমাদের টেবিলে কত আছে, যদি এখানে কত আছে আন্ডার 5 0.02, 0.01 থেকে 0.02 ধরবো। এখানে কত দেওয়া আছে 5 to 20, 5 to 20 যদি থাকে তাহলে আমরা এখানে কত ধরবো 0.02, 0.03 দেওয়া আছে। তাহলে আমরা ধরবোটা কত, এটা একটা বিষয়। আমাদের 10 ক্রস করিনি, ঠিক 10টা মিডিল পোর্শনে থাকছে, 5 to 10, 10টা মিডিল পোর্শনে থাকছে, ওই জন্য 10 ক্রস করে নি। 10টা যদি ক্রস করে যায়, আমাদের 10 ক্রস করে গিয়ে ধরো যেখানে যদি 15 বলতো বা 19 বলতো বা 18 বলতো তখন আমরা 0.03টাকে ধরতে পারতাম। এখানে আমাদের কত ধরা হয়েছে, এটা একটা বেসিক ধরা হয়, ঠিক আছে। বেসিক ধরে এখানে কত ধরা হয়েছে 0.10 mm, যেহেতু 10 mm এর কথা বলেছে তো 0.02টাকে ধরা হয়েছে, ঠিক আছে। 0.02টাকে এখানে ধরা হয়েছে। তাহলে আবার ফর্মুলাতে চলে যাবো। আমাদের 0.02 আন্ডার টেবিল অ্যাজ পার টেবিল, টেবিল অনুযায়ী আমাদের কত ধরা হয়েছে এখানে আন্ডার সাইজ 0.02 mm, ঠিক আছে। তারপরে আমরা ওভার সাইজ দেখেছি। ওভার সাইজ নর্মালি এখানে ওভার সাইজটা পড়তে গিয়ে আমরা কি পেয়েছি এখানে ওভার সাইজে, যে নর্মালি 50% কেসেই আমাদের কি হয় লার্জার হয় আর 50% অ্যাকুরেসি হয় বা অ্যাকুরেট হয়। তাহলে যদি ওই 50% কেসেই ধরি, 50% কেসের মধ্যে তাহলে নর্মালি ক্যালকুলেশন পারপাসে এতটা আমাদের বেড়ে থাকে 0.02। তাহলে এটাই আমাদের ওভার সাইজ হয়ে গেল ড্রিলের। সেই যেটাই করি যতটাই ড্রিল করি তাহলে অ্যাপ্রক্স আমরা এতটার মধ্যে রাখা হয়েছে, যে এতটার মধ্যে আমরা ধরতে পারি এটা আমাদের ওভার সাইজ। খুব বেশি যদি ভুল হয় বা সঠিকভাবেও যদি হয় তাও আমাদের এটা হচ্ছে ওভার সাইজে, এতটা ওভার হয় হতে পারে। তাহলে এটাকে আমরা এখানে ধরেছি ওভার সাইজে, ঠিক আছে। ওভার সাইজে এটা ধরেছি। তাহলে আমাদের তাহলে এটা এখন কী করতে হবে, ফর্মুলা অনুযায়ী প্লাস করে দিতে হবে। যদি আমরা প্লাস করে দিই উপর নিচে, যদি এখানে আমরা প্লাস করি তাহলে আমার কত হবে, এখানে যদি উপর নিচে আমরা প্লাস করি, এখানে যদি আমরা প্লাস করি তাহলে কত হবে, নিশ্চয়ই এটাই হবে আমাদের। এখানে যেটা বের করেছি আমরা, এখানে বের করেছি দেখো 10 10 10 মাইনাস কত, এটা এটা কোত্থেকে আসলো, এই দুটোকে প্লাস করার পর, ঠিক আছে, কত আসলো আমার 0.25 mm, এটাও আমাদের প্লাস করার পরে আসলো। তাহলে টোটালটা এখন তাহলে আমার ফর্মুলাটা কি আছে এখানে, ফর্মুলাটা দেখব। ফর্মুলাটা আছে রিম সাইজ, ফর্মুলাটা দেখো রিম সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ তো ইকুয়াল করে দিয়েছি, করে দেওয়ার পর এখন মাইনাস কী হবে রিম সাইজ, রিম সাইজের সঙ্গে আমাদের মাইনাস হবে। তাহলে রিম সাইজের সঙ্গে মাইনাস করে দেওয়ার পর আমাদের কত বেরোবে, এখানে রিম সাইজের সঙ্গে মাইনাস করার পর বেরোবে 9.75 mm। তাহলে 9.75 mm কী হলো আমাদের ড্রিল সাইজ, এটা হচ্ছে আমাদের ড্রিল সাইজ। তাহলে আমাদের এই এক্সাম্পল থেকে আমরা কি বুঝতে পারলাম, এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারলাম যে 10 mm রিমিং করার জন্য, 10 mm এর রিমার চালানোর জন্য আমাদের কত ডায়ামিটারের করতে হবে, ড্রিল করতে হবে। তাহলে আমাদের 10 mm, তাহলে এখানে আমাদের ড্রিল করতে হবে 9.75। তাহলে বাকি 25%, 0.25% কী হবে আমাদের, 0.25% আমার কেটে বের করবে কে রিমার, ঠিক আছে। তারপরে আমার ফিনিশিং দিয়ে কি সাইজ বেরোবে, তাহলে আমাদের ফিনিশিং হওয়ার পরে এটা হচ্ছে রিম সাইজ যেহেতু, তাহলে এটাই আমার ফিনিশিং সাইজ, ফিনিশিং সাইজ হবে 10 mm। ক্লিয়ার, আই থিঙ্ক এত দূর অবধি ক্লিয়ার। তারপর এখানে হোম টাস্ক হিসাবে কয়েকটা দেওয়া আছে, কয়েকটা ডাইমেনশন, কয়েকটা ডায়ামিটারে দেওয়া আছে, 15 mm, 4 mm, 40, তারপরে 19, এগুলো তোমরা বাড়িতে বের করবা প্র্যাকটিসের জন্য, তাহলে বুঝতে পারবো ফর্মুলাটা দিয়ে বুঝতে পারলা কি না। খুব টাফ ব্যাপার না, ইজি একটা ব্যাপার এটা, রিম সাইজ কেমন করে বের করব, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট চলে যাব আগের দিকে।
আগের দিকে বলতে এখানে একটা নোট দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি ব্রেকেটের মধ্যে করে। এই নোটটাতে কী লেখা আছে, যদি আবার আন্ডার সাইজ তো পড়লাম, আন্ডার সাইজ এখানে যেমন 10 mm করতে গিয়ে আমাদের 10 mm রিমিং করতে গিয়ে আমার কত লাগলো, 9.75 mm এটা আমার ড্রিল করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা আন্ডার করতে হবে, তারপরে ওটা আমার বেরোবে। এবার ধরো যে এখানে কেন নোটটা দেওয়া হয়েছে আমাদের, নোটটা দেওয়ার কারণটা কি, নোটটা দেওয়ার কারণটা হচ্ছে এবার যদি ওই 10 mm এর রিমিং করব, 10 mm এর রিমিং করতে গিয়ে আমি কেটে দিয়েছি কত, বের করেছি কত, 9.25। ঠিক আছে, এটা যদি আমাদের হয়ে যায় যে এই ড্রিলটা যদি আমরা করি, তাহলে আমাদের যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটার কথা এখানে বলা হয়েছে নোটের মধ্যে দিয়ে। তখন কি হবে, আমার রিমারটা ওর্ন আউট হয়ে যাবে। এই যে রিমারটা ওর্ন আউট হয়ে যাবে, ওর্ন আউট মানে ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। রিমারটা চালাতে গিয়ে আমার ভেঙে যেতে পারে রিমারটা। এই জন্য নোট করে এটা লিখে দিয়েছে যে সাবধানে, আমরা যেন সাবধানে এই ফর্মুলাটা দিয়ে করেই তারপরে আমার ঠিক যতটা ড্রিলিং সাইজ লাগবে ঠিক ততটাই যেন আমরা ড্রিলিং সাইজ করি, এর থেকে বেশি যেন আন্ডার সাইজে না করি। আর ওভার সাইজ করলে তো তোমরা বুঝতেই পারছো কী হবে, ওভার সাইজ করলে আমাদের কী হবে, কেটেই বের করতে পারবে না, চিপস কেটেই বেরোবে না, ফিনিশিং কী হবে। ঠিক আছে, ওটা তো নর্মালি বোঝাই যায়। সবসময় আমাদের কি মাথায় রাখতে হবে, বারবার ইন্সপেকশন করে নিব রিমিং করার আগে যে আমাদের ঠিক ডাইমেনশনে আছে কি না, আন্ডার আছে কি না, বা ওভার আছে কি না, বা আমাদের সারফেস ফিনিশিংটা ঠিকঠাক হয়েছে কি না ড্রিল করার পরে মোটামুটি। কারণ সারফেস ফিনিশিং তো এই আমাদের রিমারই করবে, তার সত্ত্বেও মোটামুটি সারফেসটা ফিনিশিং আছে কি না আফটার ড্রিলিংয়ের পর সেই জিনিসগুলোকে আমাকে লক্ষ্য করতে হবে। আর আন্ডার সাইজে আছে কি না, বা ওভার সাইজে বেশি আন্ডার সাইজ বা বেশি ওভার সাইজে আছে কি না সেগুলোকে লক্ষ্য করে নেব। ঠিক আছে, তারপরে এখানে আমাদের আবার একটা বক্সের মধ্যে দিয়েছে, এটা আমাদের সাবধান করেছে কি, ইউজ এ কুলেন্ট হোয়াইল রিমিং, রিমুভ মেটাল চিপস ফ্রম দ্য রিমিং ফ্রিকুয়েন্টলি, অ্যাডভান্টেজ অফ দ্য রিমার স্লোলি ইনটু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এখানে এই কথাগুলো বলেছে। আমরা যখন রিমারটাকে ইউজ করব, এখানে বলে দিয়েছে আমাদের যেন মনে থাকে, এই জন্য এটা একটা নোট দিয়েছে যেন সবসময় আমরা কুলেন্ট ইউজ করি। কুলেন্ট বলতে তোমাদেরকে বলা হয়েছে কুলেন্ট কী কী কাজে লাগে, কোথায় লাগে, অ্যান্ড কুলেন্টটা কেন ইউজ করব। ঠিক আছে, এটার পরে এটার জন্য কুলেন্টের জন্য আমি আরেকটা নতুন ভিডিও বানিয়ে দেবো তোমাদের। তা একবার বলে দিই, কুলেন্ট সাধারণত ইউজ করা হয়, বলেছিলাম যে দুটো মেটালের মধ্যে যখন আমরা কাটিং করবে দুটো মেটাল, তখন ফ্রিকশন হয়, ফ্রিকশনটাকে কমানোর জন্য, তারপরে রাস্ট যাতে না হয় সেই জন্য, তারপরে স্লিপারি বা ইজিলি যেন আমাদের যেই অ্যাডভান্স মেটালের মধ্যে যেটা প্রভেদ করতে পেনিট্রেশনটা যেন ইজিলি হয়, সেই জন্য আমরা কুলেন্ট ইউজ করব। শুধু কুলেন্ট একটার জন্যই না যে ঠান্ডা করব, ঠিক আছে, ঠান্ডা তো করবোই, তার সাথে সাথে আরও এই সব অ্যাডভান্টেজগুলো আমরা পেয়ে থাকি। এরকম কুলেন্টের আরও অনেক রকম অ্যাডভান্টেজ আছে, এগুলো পরে পড়বো আমরা। তারপর আরেকটা, চিপসটা রিমুভ হয়ে যাবে, যেই চিপসটা বেরোবে কেটে কেটে সেই চিপসটাকে ফ্রিকুয়েন্টলি মানে তাড়াতাড়ি আমরা রিমুভ করার জন্য। তারপরে অ্যাডভান্স স্লোলি মেটালের মধ্যে ইজিলি প্রভেদ করবে, পেনিট্রেশন হবে, তাহলে সুবিধা হবে আমাদের, এইসব কারণের জন্য আমরা কুলেন্টটাকে ইউজ করব। ঠিক আছে, এখন আমরা পড়ব ডিফেক্ট ইন রিমিং কজেস অ্যান্ড রেমিডিস। কী কী কারণে আমাদের ক্ষতিগুলো হয় এবং রেমিডিসগুলো কী 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 করলে আমাদের কি হবে, কি হবে না, ঠিক আছে, যেন ক্ষতিটা না হয়। যেমন আমাদের দেওয়া থাকে না প্রত্যেকটা ওয়ার্কশপে, ডু অর ডোন্ট, কী কী করব কী কী করব না, কী করলে আমাদের অ্যাক্সিডেন্ট হবে, কী কী করলে আমাদের অ্যাক্সিডেন্ট হবে না, কী কী করলে আমরা সেফটিতে থাকবো, কী কী না যদি করি তাহলে কী কী আমাদের কী কী অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেরকমই এখানেও এই রেমিডিসগুলো দেওয়া আছে। এর আগে আমি বললাম এটাতে রিমারটা কী হবে, ওর্ন আউট হবে, ভেঙে যাবে, বা ভাঙা রিমার যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, এখানে লেখা আছে, ইফ দ্য ওর্ন আউট রিমার ইজ ইউজ ইট মে রেজাল্ট ইন দ্য রিমড হোল বিং আন্ডার সাইজ, ডু নট ইউজ সাচ রিমার। তাহলে আমাদের কি হবে, আমরা যেন ভাঙা রিমার কখনো ইউজ না করি। ধরো যে একটা ফ্লুইড আমাদের ভেঙে গেছে, সেই ভাঙা রিমারটা যদি আমরা ইউজ করি তাহলে সঠিকভাবে সারফেস ফিনিশিং হবে না, অ্যাকুরেটভাবে পাবো না, এগুলো প্রবলেম হতে পারে। এটা বলেছে অলওয়েজ ইন্সপেক্ট, ঠিক আছে, দ্য কন্ডিশনস অফ দ্য রিমিং বিফোর ইউজ। আমরা সব সময় রিমারের কন্ডিশনটা আগে দেখে নেব রিমিং করার আগে।
এইসব জিনিস যেমন ভাঙা যাতে না থাকে, এটা তো দেখতেই পাবো যদি ভাঙা থাকে। তারপর আরেকটা জিনিস সবথেকে বড় যেটা, যে আমার রিমারের রিসার্পেনিং করা আছে কিনা, ধারগুলো ঠিক আছে না আছে কিনা, কাটিং এজগুলো ঠিকঠাক আছে কিনা, বা মরিচা লেগে গেছে কিনা, অনেক দিন পড়ে থাকার কারণে, ওয়ার্কশপে পড়ে থাকার কারণে মরিচা লেগে যায়, মরিচা লেগে গেছে কিনা, এইসব জিনিসগুলো আমরা সবসময় ইন্সপেকশন করে নেব আগে কোনো কাজ করার আগে। আমরা এমনি তো সেফটিতেও পড়েছি এগুলো, বা কোনো মেশিন বা কোনো টুলস ইউজ করার আগে এগুলো তো জানি আমরা বা পড়েছি যে ইন্সপেকশনটা আগে আমাদের করে নিতে হবে, ঠিক আছে, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। সারফেসটা যদি রাব হয়, কী কী কারণে সারফেসটা রাব হবে সেটা সম্বন্ধে এখন জানবো আমরা, ঠিক আছে। সারফেস রাব হওয়ার পিছনে কী কী কারণ থাকে তাহলে? আমাদের যেগুলো স্টেপ বাই স্টেপ বা যেগুলো রুলস আছে বা স্টেপ বাই স্টেপ যে অপারেশনগুলো আছে, সেই অপারেশনগুলো স্টেপ বাই স্টেপ যদি না করি তাহলে একটা আমাদের রাফ সারফেস হবে। এটা এখানেই বলেছে যে ফলোয়িং অর এ কম্বিনেশন, যেসব কম্বিনেশনে করব, যেমন ড্রিল সাইজ কত হবে, প্রত্যেকটা ড্রিল সাইজ কত হবে, আমার রিমার যাতে ভাঙা না থাকে, সব কম্বিনেশনগুলো যেন সঠিক থাকে, ফলোয়িং কম্বিনেশন যেন সঠিক থাকে, তাহলে আমাদের কি রাফ সারফেস হবে না, ঠিক আছে, নাহলে রাফ সারফেস হবে, ঠিক আছে। ইনকারেক্ট ইনকারেক্ট অ্যাপ্লিকেশন বলতে আমাদের কাটিং ফ্লুইড ইনকারেক্ট আছে, বা আমাদের ধরো যে রিমার আমরা ভুলভাল চুজ করেছি, যেখানে যে রিমারটা লাগবে সেখানে সেই রিমারটা না ইউজ করে অন্য কোনো রিমার ইউজ করেছি, বা আরও অন্যান্য যেসব অ্যাপ্লিকেশানগুলো আছে যেগুলো আমরা কাজ করব যখন তখনকার, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে দিয়েছে সরব অ্যাকুমুলেটেড ইন দ্য রিমার ফ্লুইডস, বলছে রিমার ফ্লুপে অনেক সময় কি হয়, আমরা ধরো যে কাটিং ফ্লুইড ইউজ করছি খুব কম, এতটা কম ইউজ করছি, তাতে আমাদের কি হচ্ছে যে চিপসগুলো বেরোচ্ছে না কেটে কেটে, সেগুলো ফ্লুটের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, সেগুলো ফ্লুটের মধ্যে গিয়ে স্তূপ আকারেতে জমা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই চিপসগুলো, সেই চূর্ণগুলো যদি ওগুলো আমাদের জমা হয়ে যায় তাহলে কী হবে, এরকম জমা হতে 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 তো জ্যাম করবে, দিয়ে তো আমার রিমারটা ভেঙে যাবে, সারফেসটাও ইনকমপ্লিট হবে, ওই চিপসগুলো দিয়েই আবার এক্সট্রা কেটে দিবে, সারফেসটাকে আরও রাফ করে দিবে, তাহলে এই জিনিসটাকে আমাকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। ইনইকুইড ফ্লো অফ কুলেন্ট ইনইকুইড ফ্লো মানে অল্প, মানে যতটা আমার দরকার তার থেকে অনেক অল্প দিচ্ছি তুলনামূলকভাবে, তাহলে একটা প্রবলেম হবে। ফিড রেট ইজ টু ফাস্ট, খুব স্পিডে ফিড রেট দিচ্ছি আমি, খুব স্পিডে রিমিং করছি, তাহলে একটা প্রবলেম হবে, ঠিক আছে। তারপরে কি আছে, হোয়াইল রিমিং অ্যাপ্লাই এ স্টাডি অ্যান্ড স্লো ফিড রেট, অ্যাপ্লাই করছি কিসে, স্টাডি অ্যান্ড স্লো ফিড রেট। স্টাডি খুব জোর দিয়ে প্রেসার দিয়ে আস্তে আস্তে করছি, খুব জোর দিয়ে প্রেসার দিয়ে যদি করি আমি, তখনকাও আমার রাফ সারফেস ক্রিয়েট হবে, ঠিক আছে। তো যতটুকু দরকার আমাদের ততটুকুই দিতে হবে, না খুব বেশি জোরে না খুব আস্তে, খুব আস্তে করে দিচ্ছি আবার প্রেসার বেশি দিচ্ছি, আস্তে ঘোরাচ্ছি কিন্তু প্রেসারটা বেশি দিয়ে দিচ্ছি, তাহলেও আমাদের রাফ সারফেস হবে, ঠিক আছে। ইনশিওর কন্ডিশন সাপ্লাই অফ কুলেন্ট, ইনশিওর কন্টিনিউয়াসলি সাপ্লাই অফ কুলেন্ট, যখন আমাদের কুলেন্টটা দরকার তখন আমরা দিচ্ছি না কুলেন্টটা সঠিকভাবে, যেই জায়গাটায় দরকার সেই জায়গাটায় দিচ্ছি না, তাইলে আমাদের একটা রাফ সারফেস ফিনিশিং হবে, ঠিক আছে। সব একে অপরের সঙ্গে রিলেটেড, একটাই জিনিস একটু ঘুরিয়ে বলেছে, ব্যাস এই পয়েন্টগুলো তোমরা নিজেরা পড়লে নিজেরাও বুঝতে পারবা, আমি জাস্ট এখানে বেসিকটা আলোচনা করে দিচ্ছি তোমার, ঠিক আছে। এবার বাকিটা পড়াটা তোমাদের কিন্তু নিজেদেরকেই করতে হবে, এই না যে আমার ভিডিও দেখে তোমরা পরীক্ষায় হলে গিয়ে বসে বহুত নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, এটা এরকম ব্যাপার না, তোমাদেরকে নিজেদেরকে পড়তে হবে, আমি জাস্ট বেসিকটা যতটা পাচ্ছি যতটা সম্ভব আলোচনা করে দিচ্ছি। আরেকটা সবথেকে বড় জিনিস, ডু নট টার্ন দ্য রিমার ইন দ্য রিভার্স ডাইরেকশন, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা একটু বোঝানোর দরকার আছে, এটা একটু বোঝাই। তো রিভার্স ডাইরেকশনের কথা বলা হয়েছে কেন এখানে, রিমিং করতে করতে, এখানে আমি রিমিং করব, রিমিং আমরা সবসময় জানি যে রাইট হ্যান্ড কাটবে, আমরা এর আগে পড়েছি, রাইট হ্যান্ড মানে ক্লক ওয়াইজ ঘুরালে আমার রিমারটা কাটবে, ঠিক আছে। তাহলে এখানে রিভার্সের কথা কেন বলা হয়েছে, অ্যান্টি ক্লক ওয়াইজ কেন বলা হয়েছে, তো রিভার্স, তারপরে আমাদের ট্যাপ, এগুলো যখন আমরা ম্যানুয়ালি ইউজ করব, ম্যানুয়ালি ইউজের ক্ষেত্রে আমাদের একটা ইউজের পারপাস আছে, সেই পারপাস অনুযায়ী করতে হবে। কীরকম, আমরা যদি দুবার ক্লকওয়াইজ ঘুরাই ইয়েটাকে, রিমার বা ট্যাপটাকে
টু টাইমস যদি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে ঠিক 2 টাইম বা 3 টাইম আমাদেরকে রিভার্স ঘোরাতে হবে। এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসে যদি আমরা করি তাহলে আমাদের রিমারটা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, এবং আমাদের যে সারফেস ফিনিশিংটা সেই সারফেস ফিনিশিংটাও খুব সুন্দর হবে। ঠিক আছে, এইটারই কথা এখানে বলা হয়েছে। আর দেখো এখানে এইটাই বলেছে, ডু নট টার্ন দ্য রিমার ইন দ্য রিভার্স ডাইরেকশন। যেটা এখন আমরা বললাম যে ট্যাপের ক্ষেত্রে কি করি আমরা, ট্যাপের ক্ষেত্রে 2 টাইম যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই, 2 টাইম বা 3 টাইম আমরা কি করি রিভার্স অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই। কেন? যাতে আমাদের থ্রেডটা ভালো করে ফর্ম করে এবং ভেঙে না যায় ট্যাপটা, সেটা ট্যাপের ক্ষেত্রে। এখানে বলেছে ডু নট টার্ন দ্য রিমার ইন দ্য রিভার্স ডাইরেকশন, তাহলে আমাদের সারফেসটা কী হবে, রাফ সারফেস ফিনিশিং হবে। এখানে একটা জিনিস, সরি, দুটোর মধ্যে মিলিয়ে দিবা না, দুটো একই রকম অপারেশন তো অনেকটা, তো আমিও গুলিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য। যাই হোক, কোনোদিনও আমরা গুলিয়ে দিব না যে রিভার্স ডাইরেকশনের জন্য আমরা কখনো না ঘোরাই, আমরা ওটা শুধু ট্যাপিং করার ক্ষেত্রেই ঘোরাবো, রিমারের ক্ষেত্রে কিন্তু রিভার্স ডাইরেকশনে ঘোরাবো না। ঠিক আছে, যদি রিভার্স ডাইরেকশনে ঘোরাই তাহলে এটা সারফেসটা ফিনিশিংটা সঠিক হবে না। কারণ আমরা যখন সারফেস ফিনিশিং করি তখন সারফেস ফিনিশিং যে সারফেসের যে ফিনিশিংটা একটা ডাইরেকশনেই যাতে হতে হতে চলে যায়, আটকে যদি যায় বা আবার রিভার্স নিই তাহলে আমাদের স্ক্র্যাচ পড়ে যায় বা রাফ সারফেস ফিনিশিং হবে। এটা ঠিকই। তাহলে আজকে আমাদের সাবজেক্টের আমরা শেষের দিকে চলে এসেছি। আজকেও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো এটার জন্য খুব দুঃখিত, কারণ চ্যাপ্টারটাও অনেকটা বড় ছিল, ইজি চ্যাপ্টার, কিন্তু বোঝাতে বোঝাতে অনেকটা দেরি হয়ে গেল। থিওরি তো একটু এক্সট্রা বাইরে গিয়ে আমাদের বোঝাতে হয় যাতে ভালো করে যেন বুঝতে পারো তোমরা, এই জন্য একটু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল। তা লাস্ট অবধি আমাদের ইউজ দ্য ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ইউজ করব শর্টকাটে। আমরা যখন প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যাল করার সময় তো আমাদের আর সম্ভব না যে খাতা পেন নিয়ে বসে যাব, দিয়ে কেমন রিমিং করব, তার জন্য কতটা সাইজ বের করব, এই জন্য জাস্ট নর্মালি মাথায় মাথায় এগুলো আমাদের মনে রাখতে হবে, এই ফর্মুলাটা যেতে যেতে। ঠিক আছে, এই ফর্মুলাটা মুখস্থ করে নেবা তোমরা। পরীক্ষায় দেয় না, আসে না, আসলেও আসতে পারে, যাই হোক মনে রাখবা ফর্মুলাটা, তাইলেই হবে, মাথায় রাখলেই হবে। তো জানি না আজকে ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটা ফিটার টিউটোরিয়াল। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।